নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে জ্যোতিষ আলোচনা বা জ্যোতিষ বিচার, যাকে আমরা প্রেডিকশন বলি, সাধারণত প্রেডিকশন 3 রকম হয়। আমি বলেছিলাম গত ভিডিওতে। তো যারা আমার গত ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ওখানে মূল্যবান কিছু কথা বলেছি প্রেডিকশন সম্পর্কে। তো সেখানে আমি এই কথাটা বলেছিলাম যে জ্যোতিষ বিচার সাধারণত 3 ভাবে করা হয়, 3টে পর্যায়ে করা হয়। প্রথম পর্যায়ে করা হয় কি, এই যে গ্রহগুলো আছে, 9টা গ্রহ আছে, গ্রহগুলির নৈসর্গিক কারকতা অনুসারে আমরা জ্যোতিষ বিচার করে থাকি। আর এই যে প্রথম পর্যায়ের আলোচনা, দেখবেন বিভিন্ন জ্যোতিষীগণ সাধারণত জন্মছক দেখে মুহূর্তের মধ্যে তারাও অনেক কিছু বলে দেন। এই যে প্রথম পর্যায়ের আলোচনা, প্রথম পর্যায়ের গ্রহদের নৈসর্গিক কারকতার অনুসারেই কিন্তু তারা এটা বলে থাকেন। দ্বিতীয় পর্যায়ে আমি আলোচনা করব কোনো একটা ভাব বিচার করতে গেলে কোন কোন পদ্ধতি প্রয়োগ করতে হয়। সর্বশেষে তৃতীয় পর্যায়ে আলোচনা করব কোনো একটা বিষয়ের সামগ্রিকভাবে কোনো একটা বিষয়কে কীভাবে জ্যোতিষ বিচারে করতে হয়। কেননা সেই সময় এই যে তৃতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে বিভিন্ন ভাব সংযোজিত হয়ে আলোচনা হবে। তাহলে আমরা প্রথম পর্যায়ের আলোচনা গত ভিডিওতে করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে একটা জন্মছকে সবকটা গ্রহ অবস্থান করলে সেই অবস্থানের ভিত্তিতে এই কারকতা অনুসারে কি ফল প্রকাশ করতে হয় বা কি করে জন্মছকে আমরা ফলাফল বিচার করি, তার কিছুটা আমি বলার চেষ্টা করেছিলাম। আপনারা একটু মনে রাখবেন যে গ্রহের বলাবল অবশ্যই কিন্তু এখানে লাগবে, তাহলে আপনি আরও চমকপ্রদভাবে বলতে পারবেন গ্রহের এই ফলগুলো। গ্রহের অনুকূল প্রতিকূল অর্থাৎ শুভ অশুভ আপনার কিন্তু লাগবে, ঠিক আছে? এবং গ্রহের দৃষ্টিশক্তি দরকার। আমি গ্রহদের দৃষ্টি নিয়ে আলোচনা করেছি এপিসোড নাম্বার 14তে। আমি গ্রহদের দৃষ্টি নিয়ে আলোচনা করেছি, একটু কাইন্ডলি দেখে নেবেন। এপিসোড নাম্বার 18তে গ্রহদের শুভ অশুভ ভাব নিয়ে আলোচনা করেছি, কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ, এটা একটু দেখে নেবেন। তাহলে এই প্রেডিকশানে আপনার অনেক কিছু বলতে পারবেন আপনি। আর গ্রহদের বলাবল নিয়ে, কারণ যে গ্রহ যতটা বলি হবে, শক্তিশালী হবে, সেই গ্রহ ফল প্রকাশ বেশি করবে। আমরা সবাই জানি যে গ্রহর বলসত্তা কম, সেই গ্রহ তার ক্ষমতা ফল প্রকাশ করার ক্ষমতা কম হবে। সুতরাং গ্রহদের বলাবলটা অবশ্যই দেখে নেবেন। এপিসোড নাম্বার 15তে আমার ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আর আমি যেভাবে বলেছি সেইভাবে করার চেষ্টা করবেন, আশা করি আপনি ফল পাবেন। তো চলেন আজকে আমরা প্রথম পর্যায়ের একটু দ্বিতীয় আলোচনা করেই, একটা গ্রহ নিয়ে আজকে আলোচনা হবে। তাই আমি জন্মছকে একটা গ্রহ লিখেছি। এখানে আমি যে লগ্নটা ধরেছি সেটা হচ্ছে মেষ লগ্ন ধরেছি। আর মেষ লগ্নকে 1 ধরতে হয়। সুতরাং শনি কোন জায়গা বসে রয়েছে, লগ্নকে 1 ধরলে 1 2 3 4 5 6 7, সপ্তমে শনি বসে রয়েছে। এবার দেখেন এই একটা মাত্র গ্রহ কোন কোন বিষয়ের ফল প্রকাশ করে একটু দেখে নেবেন। তো শনির ফল প্রকাশ করার ক্ষমতা কোন পয়েন্টে, তার অবস্থানের ভিত্তিতে কোনো একটা গ্রহের একটা গ্রহ কোন কোন বিষয়ের ফল প্রকাশ করে আমি কিভাবে ধরছি না, গ্রহের অবস্থান 1 নাম্বার, নাম্বার 2 গ্রহের দৃষ্টি, নাম্বার 3 গ্রহের ভাবের অধিপতি, সে কোন ভাবের অধিপতি, এই 3টে। তাহলে শনির নৈসর্গিক কারকতা হচ্ছে হতাশা, বাধা।
তার যেখানে অবস্থান হবে সেই বিষয় সম্পর্কে সে বাধা, হতাশা, তার কারো কথা দেবে। তার দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেই বিষয়গুলিতেও সে হতাশার বাধা দেবে। এবং শনি যে ভাবগুলির অধিপতি, সেখানেও কিন্তু শনি বাধা এবং হতাশা দেবে। কারণ শনি এই সপ্তম স্থানে যে শনি বসে রয়েছে, ওই শনির কোন কোন ভাবের ফল প্রকাশ করার ক্ষমতা আছে। শনি যেহেতু সপ্তমে বসে রয়েছে, তাই তার অবস্থানের ভিত্তিতে সে সপ্তম স্থানের ফল প্রকাশ করবে। শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে একটু খেয়াল করেন, আমরা দেখি। শনির তৃতীয় দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি এখানে পড়বে। শনির সপ্তম দৃষ্টি এখানে পড়বে। শনির দশম দৃষ্টি এখানে পড়বে। তাহলে শনির অবস্থানের ভিত্তিতে এটা 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখা যাচ্ছে শনির অবস্থান পড়েছে সপ্তমে, শনির দৃষ্টি পড়েছে 9 নম্বরে, 1 নম্বরে এবং 4 নম্বরে। এবং শনি কোন কোন ভাবের অধিপতি এই মেষ লগ্নের ক্ষেত্রে? আমরা সবাই জানি শনি মকরের এবং কুম্ভের অধিপতি। কাজেই শনি কিন্তু দশম এবং একাদশ এই দুটি ভাবের ফল প্রকাশ করবে। তাহলে একা শনি সপ্তমে বসে কতগুলো ভাবের ফল প্রকাশ করছে খেয়াল করেন। একা শনি সে সপ্তমে বসার জন্য সপ্তমের ফল প্রকাশ করছে, তার দৃষ্টি নবমে পড়ছে, নবমের ফল প্রকাশ করবে, লগ্নের ফল প্রকাশ করবে এবং চতুর্থের ফল প্রকাশ করবে তার দৃষ্টি অনুযায়ী। এবং সেই শনি যেহেতু এই মেষ লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি, সেহেতু সে দশমেরও ফল প্রকাশ করবে, একাদশেরও ফল প্রকাশ করবে। এবার চিন্তা করেন এক শনি কতগুলো ভাবের ফল প্রকাশ করছে এখানে। আমি একটু গুনি, 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাবের ফল প্রকাশ করছে এক শনি। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে একটা প্রয়োজনীয় কথা বলি। কোন গ্রহের অবস্থানের ভিত্তিতে যে ফল প্রকাশ হয়, মনে রাখবেন সেই ফল প্রকাশের যে শক্তি, পাওয়ার, ওটা কিন্তু 50%। দৃষ্টিভঙ্গিতে যে ফল প্রকাশ হয়, দৃষ্টিভঙ্গিতে তারও তো একটা পাওয়ার থাকে। অবস্থানের ভিত্তিতে একটা পাওয়ার থাকে, দৃষ্টি ভিত্তিতে অনেক পাওয়ার থাকে। অনেকে বলেন, অনেক জ্যোতিষীর কাছে আমি শুনেছি যে অবস্থানের থেকে দৃষ্টিভঙ্গিতে তার নাকি ফল প্রকাশ করার ক্ষমতা বেশি থাকে। এখন তাদের এই কথাটা কতটা মেনে নেব কি নেব না সেটা তো আমার নিজের ব্যাপার, তবে আমিও যুক্তি দেখাতে পারি। আমার তো মনে হয় যে অবস্থানের ভিত্তিতে সে যেখানে অবস্থান লাভ করছে সেখানে তার আধিপত্য বেশি, কিন্তু গ্রহ সেখানে বেশি ক্রূরতা দেখাতে পারে না। কিন্তু তার দৃষ্টি যেখানে পড়ছে সেখানে সে নিজে নেই, তাই সেখানে তার ক্রূরতা বেশি দেখাতে পারে। এটা একটা ব্যাপার। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলতেই পারি ফল প্রকাশ করার ক্ষমতা কিন্তু গ্রহর যে ভাবে রয়েছে সেই ভাবের
বিষয় সম্পর্কে সে ভালো ফল দেবে, তার ক্ষমতা বেশি থাকবে, কিন্তু সেখানে সে ক্রূরতা দেখাতে পারবে না। কিন্তু তার দৃষ্টি যেখানে সেখানে পড়বে, সেখানে সেখানে তার দয়া মায়া প্রেম ভালোবাসা যেটা তার জায়গাটা থাকে কোনো গ্রহটা যদি ক্রূর হয়, মঙ্গল যেমন ক্রূর, তার দৃষ্টিভঙ্গিতে কিন্তু মঙ্গল দৃষ্টিভঙ্গি যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে কিন্তু ভালো কাজ করবে। রবি যেমন ক্রূর একটা ভাব, রবির দৃষ্টি যেখানে যেখানে পড়বে, বুঝতে পারছেন? তার অবস্থান যেখানে পড়বে রবির বা মঙ্গলের, সেখানে যে কাজ না করবে, রবির দৃষ্টি বা মঙ্গলের দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে বেশি কাজ করবে। আর সেটা যদি লগ্নের উপচয় ভাব হয়, তাহলে সেই গ্রহ কি করবে সেই ভাব সম্পর্কে বুঝতেই তো পারছেন। আমার পুরনো ভিডিওগুলোতে আমি কেন্দ্র কোন উপচয় সম্পর্কে কিন্তু কিছু এই কথাগুলো কিছু বলেছি আমি। যাক শোনেন, আজকে আলোচনা হবে একটা গ্রহ শনি নিয়ে আলোচনা করব। তো কেসটা কি হচ্ছে একটু খেয়াল করেন, আমরা কিভাবে বলতে পারি একটা গ্রহ একটা জন্মছকে অবস্থান লাভ করলে। শনি সপ্তমে রয়েছে, সপ্তম থেকে আমরা কি বিচার করি? সপ্তম থেকে আমরা স্বামী স্ত্রী বিচার করি, আমরা সপ্তম থেকে সংসার জীবন বলতে পারি, তার কিছুটা আমরা বলতে পারি সংসার জীবন পালন করি, আমরা সংসার জীবন বলা হয় এখানে। বিবাহিত জীবন, আমরা বিবাহিত জীবনটা সম্পর্কে বলতে পারি। সপ্তম থেকে আমরা ব্যবসা বাণিজ্য বলতে পারি, অংশীদারি কারবার বলতে পারি। সপ্তম থেকে আমরা সন্তানের প্রতিষ্ঠা বিচার করে থাকি, সন্তানের প্রতিষ্ঠা সপ্তম থেকে বিচার করা হয়। আমরা সপ্তম থেকে অনেক বিষয় বিচার করি, আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করব, অবশ্যই করব, কিন্তু আজকে অত বেশিতে যাব না, দুই একটা। যেমন আমরা যদি স্বামী স্ত্রী বিচার করি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমরা আমরা বিবাহ বিচার করি, তো সপ্তমে শনি রয়েছে। অবশ্যই জাতক যখন বিয়ে করার জন্য সে যখন মেয়ে দেখবে, বা কোনো জাতিকার যদি ছক হয় এটা, সে যখন কোনো মানে তার স্বামী বিচার করবে, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যে সে বাধা পাবে, বারবার বাধা পাবে, তার বিয়ে হবে না, সহজে বিয়ে হবে না। কোনো নারী কোনো ছেলেপক্ষ দেখতে আসলো, বারবার দেখতে আসছে, বিয়ে হচ্ছে না, মেয়েটাকে দেখছে, কিন্তু হতাশ হয়ে ছেলেপক্ষ ঘুরে চলে যাচ্ছে, মেয়েকে পছন্দ হচ্ছে না। এইরকম বাধা সৃষ্টি করবে এই শনি, এবং শেষ পর্যন্ত সে ডিপ্রেশনে ভুগবে, হতাশাগ্রস্ত হবে। আলটিমেটলি এটা করতে করতে তার বয়সটা একটু বেশি হয়ে যাবে। 26, 27, 28 বছরের নিচে এই জাতক অথবা জাতিকার বিয়ে হতে পারে না। সপ্তমে শনি 27 বছরের নিচে বিয়ে হতেই দেয় না। এই হতাশা বাধা দেবে কিন্তু শনি। অংশীদারি কারবার বিচার করার সপ্তম থেকে শনির অবস্থানের ভিত্তিতে এই শনি অংশীদারি কারবার করতে দেবে না। অংশীদারি কারবার যার সঙ্গে করবে, বাধা বিপত্তি এসে হাজির হবে না, অংশীদারি কারবার ভালো হবে না। সপ্তমের শনি, সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি। এই জাতক যদি কোনো ব্যবসায় যায়, অবশ্যই ব্যবসায় বারবার বাধা পাবে, ব্যবসা করতে গিয়ে ব্যবসা হতে পারবে না, বাধা পাবে, ডিপ্রেশনে ভুগবে, হতাশা হবে, তার মধ্যে হবে এটা। তাহলে শনির অবস্থানের ভিত্তিতে আমরা দেখেছি শনি কি কাজ করে। এবার চলেন আমরা তার দৃষ্টিভঙ্গিতে। তৃতীয় দৃষ্টি পড়ছে নবমে। নবম থেকে আমরা কি বিচার করি? পিতার বিচার করি। পিতার ক্ষেত্রেও সমান হবে, ডিপ্রেশন তৈরি করবে বাবার মধ্যে, পিতার মধ্যেও ডিপ্রেশন তৈরি হবে। ধর্ম সম্পর্কে জাতকের মধ্যে হতাশা থাকবে,
দূর মানে বিদেশ যাত্রার ক্ষেত্রেও জাতকের মধ্যে হতাশা তৈরি হবে। সে শনি শুভ হোক অশুভ হোক। আমরা নবম থেকে উচ্চ শিক্ষা বিচার করি, বিদেশে যাই যে শিক্ষার জন্যে, অনেকে যায় না যে বিদেশে যায় শিক্ষা অর্জনের জন্যে, ওই যে শিক্ষা, উচ্চ শিক্ষা, সেই উচ্চ শিক্ষার জন্য শনি যদি নবমে দৃষ্টি দেয়, সপ্তমে যদি অবস্থান করে নবমে দৃষ্টি দেবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই বিদেশে যাওয়ার জন্যে যে তার যে তাগিদ জাতকের বা জাতিকার, সেক্ষেত্রে বারবার বাধা পাবে এবং সে কিন্তু রীতিমতন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য হয়তো স্কলারশিপ পাবে না, হয়তো যাওয়ার জন্য প্লেনের টিকিট করেছে, প্লেন হয়তো ক্যান্সেল হয়ে গেল, মানে সে বাধা পাবে বারবার যাওয়ার ক্ষেত্রে এবং সে হতাশাগ্রস্ত হবে, শেষ পর্যন্ত হতেই হবে। এবং শনি যদি শুভ হয় শেষ পর্যন্ত তাকে অবশ্যই বিদেশে পাঠিয়ে দেবে, কিন্তু এগুলো শনি করবেই। চলে আসি শনির দৃষ্টি এরপরে পড়ছে সপ্তমে, লগ্নে পড়ছে। শনির দৃষ্টির সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে। লগ্ন অর্থাৎ লগ্ন থেকে আমরা কি বিচার করি? জাতক জাতিকার দেহ বিচার করি, জাতক জাতিকার মন মানসিকতা বিচার করি, জাতক জাতিকার আয়ু বিচার করি আমরা। তো জাতক জাতিকার দেহ বিচার করি, তার মানে কি? দেহ বিচার করি মানে কি? দেহের মধ্যে শনি একটা ভাব থাকবে, অর্থাৎ শরীর খুব একটা ভালো যাবে না জাতক অথবা জাতিকার, তার মধ্যে একটা অলসতা কাজ করবে, এনার্জিটা আসবে না, বাধা পাবে বারবার, রোগ ব্যাধি কিছুটা দানা বাঁধতে পারে, একটা দেহ নিয়ে তার মধ্যে একটা হতাশা দেখা দেবে, ডিপ্রেশন থাকবে। তা এই লগ্ন থেকে আমরা চিন্তা ভাবনা বিচার করি, আমরা মানসিক বিকাশ বিচার করি লগ্ন থেকে। তা জাতকের শনির দৃষ্টি সপ্তম থেকে যদি লগ্নে শনির দৃষ্টি দেয়, তাহলে জাতকের চিন্তা ভাবনার মধ্যে হতাশা দেখা দেবে, ডিপ্রেশনে ভুগবে, সে বারবার ডিপ্রেশনে ভুগবে। সপ্তম থেকে আমরা বিবাহিত জীবন পালন করেছিলাম, বিবাহিত জীবন দেখেছি, বিবাহিত জীবন সম্পর্কে যদি হতাশ তৈরি হয়, তাহলে ওই জাতকের মধ্যে কি করে শান্তি থাকে বলেন? ওই চিন্তা ভাবনার মধ্যে কি করে সে হতাশা না থেকে থাকে? সে তো ডিপ্রেশনে ভুগবেই, সে সংসার জীবন নিয়ে ডিপ্রেশনে ভুগছে। চলে আসি শনির দশম দৃষ্টি চতুর্থে পড়ছে। চতুর্থ থেকে আমরা বিচার করি জাতকের মন। একটু আগে বলেছি মস্তিষ্কের মধ্যে ডিপ্রেশন থাকবে, তো মানসিক হতাশা তৈরি হবেই। মন কোনো কাজ করতে গিয়ে বারবার বাধা পাবে, মনের একাগ্রতা বোধ নষ্ট হয়ে যাবে, মনের সচল গতি অচল হয়ে যাবে, বাধা পাবে। চতুর্থ থেকে আমরা বাড়ি বিচার করি, ঘর বিচার করি, মা বিচার করি, মায়ের মধ্যে ডিপ্রেশন থাকবে, তো সন্তানের মধ্যে ডিপ্রেশন থাকলে মা কি করে ভালো থাকে রে বাবা? শনির ডিপ্রেশন দেবে, হতাশা তৈরি করবে মায়ের মধ্যে, মায়ের শরীরও ভালো যাবে না, সন্তানের শরীরও খারাপ, বারবার একটা ডিপ্রেশন আসছে। চতুর্থ থেকে আমরা বাড়িঘর বিচার করি। বাড়িঘর, শনির মধ্যে হতাশা বাধা আছে, অর্থাৎ সেই বাড়িঘর সম্পর্কে, সেই বাড়িঘরের সৌন্দর্য ভালো আসবে না, সে প্রাচীনত্ব ভাব থাকবে। জাতক বা জাতিকা যেই লগ্নে সপ্তমে শনি চতুর্থের দৃষ্টি দেওয়ার জন্যে তার ঘর বাড়ি, অবশ্যই বাবা মার দেওয়া যে ঘরটা আছে সেই ঘর বাড়ির মধ্যে একটা প্রাচীনত্ব আসবে, পুরনো বাড়িতে সে লালন পালন হবে, খুব ভালো দেখতে শুনতে বাড়ি হবে না। তো আমরা গ্রহের দৃষ্টি দিয়ে আমরা এইভাবে বিচার করি। এবার চলে আসি গ্রহের অধিপতিত্ব, কোনো একটা ভাবের অধিপতিত্ব। আমি এখানে বলেছিলাম যে শনি দশম এবং একাদশ ভাবের অধিপতি, সুতরাং দশম থেকে আমরা কর্ম বিচার করি। কর্ম সম্পর্কে হতাশা বাধা সামান্য আসলেও আসবে,
কারণ অধিপতিত্ব গ্রহের যে অবস্থান বল বেশি হয়, গ্রহের তারপরে দৃষ্টি কাজ করে, এবং অধিপতি একটা গ্রহ যে ভাবের অধিপতি সেই ভাব সম্পর্কেও সে কিছুটা তার স্বাভাবিক কারকত্বটা দিয়ে থাকে, নৈসর্গিক কারকত্বটা দেয়। সুতরাং এক্ষেত্রে দশমপতির ক্ষেত্রে দশম থেকে আমরা বিচার করি কর্ম, নাম, যশ, খ্যাতি। সুতরাং কর্মের ক্ষেত্রে কিন্তু হতাশা বাধা আসবেই, কর্ম সম্পর্কে জাতকের হতাশা হতেই হবে, কর্ম প্রথম জীবনে ভালো হবে না, ঠিক আছে। 2 নম্বর, মান সম্মান যশ খ্যাতি সহজে আসবে না, সেক্ষেত্রেও মান সম্মান যশ খ্যাতির ক্ষেত্রেও কিন্তু প্রবলেম দেখা দেবে। একাদশ ভাব সাফল্য, সাফল্যের ক্ষেত্রেও বাধা আসবে এবং হতাশা দেবে, সাফল্যের ক্ষেত্র, কারণ সে তো একাদশ ভাবের অধিপতি শনি। যা হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এরকম আপনারা জ্যোতিষক একে লগ্ন, কোনো একটা লগ্ন ধরে নিয়ে সেই লগ্নের যে কোনো জায়গায় কোনো একটা গ্রহকে বসিয়ে তার নিজস্ব কারকতা দিয়ে, তার অবস্থানের ভিত্তিতে, তার দৃষ্টির ভিত্তিতে, এবং সে যে কোন ভাবের অধিপতি, সেই অধিপতির যেভাবে সেই ভাব নিয়ে আপনারা দেখবেন সেই গ্রহটা কোন কোন ভাবের কোন কোন বিষয়গুলিকে প্রকাশ করে, সেই বিষয়গুলি সম্পর্কে আপনারা ওই গ্রহের কারকতা দিয়ে আপনারা অবশ্যই ফল প্রকাশ করার কথা বলবেন। দেখবেন এই যে 9টা, আমি একটা শনি নিয়ে আলোচনা করেছি, আমি যদি 9টা গ্রহ সম্পর্কে বলতাম, একটা জ্যোতিষকের যদি আমি প্রেডিকশন করতাম, লিখতাম, তাহলে লিখতে গিয়েও তো সে 4 পাতা চলে আসে রে বাবা। তো এত কথা নিশ্চয়ই কোনো জ্যোতিষী আপনাকে খুঁজে বলবে না। আপনি শুধুমাত্র আপনি বুঝতে পারবেন যে জ্যোতিষ আলোচনায় কি হচ্ছে। দেখেন, আমি কোনো নক্ষত্র নিয়ে আলোচনা কিন্তু করিনি, নক্ষত্র নিয়ে আলোচনা করা সেটা আরো জটিল ব্যাপার, আপনারা সামান্য বিষয়টা বোঝেন। যদি ভালো না লাগে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগে, আমার শ্রম সার্থক হয়। আপনারা যদি খুশি হন আমিও খুশি। কাজেই আপনারা কমেন্টস করে একটু জানাবেন, একটু উৎসাহ চাই আপনাদের কাছ থেকে। শুধু দেখবেন, ঠিক আছে, তাতে আমার পরিশ্রমটা বুঝতে পারি না। আপনারা কমেন্টস করে জানাবেন যে ভালো লাগছে, মন্দ লাগছে। আমিও শিখছি, শিক্ষার শেষ নাই, আমিও শিখি। আপনাদের শেখাচ্ছি না, আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে অবশ্যই। দেখেন, জ্যোতিষ অবশ্যই একটা শাস্ত্রীয় আলোচনা, শাস্ত্রে যা লেখা আছে আমরা সেটাকে অন্ধের মতন বিশ্বাস করি, কিন্তু আমাদের কাজ কি এখানেই শেষ? আমাদের কাজ এখানে শেষ নয়। আমাদের কাজ হচ্ছে, আমরা যে বর্তমানে চলছি, আমাদের মানব জীবন চলছে, বিভিন্ন জীবনে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলছে, সেই ঘাত প্রতিঘাতটা তো আসল, সেটার সঙ্গে শাস্ত্রকে মেলাতে হবে। যদি দেখা যাচ্ছে যে আমাদের সেটার সঙ্গে শাস্ত্র মিলছে না, তাহলে শাস্ত্রের সংস্কার করতে হবে। আমাদের আচরণবিধির সংস্কারের দরকার হয় না, তার সংস্কারের দরকার হয়। এই জন্যে শাস্ত্রের সংস্কার করা হয়। তাই শাস্ত্রে যেটা বলা হচ্ছে সেটাকে আমি যে মাথা পেতে নেব, সেটাও কিন্তু মেনে নেওয়া যাবে না, তাহলেই কিন্তু জ্যোতিষ ভুল হয়ে যাবে। সুতরাং কোনো শাস্ত্রী বলছেন অমুক শাস্ত্রে যেটা লেখা আছে এটাই ঠিক, এটা কিন্তু হবে না, ভুল। শাস্ত্রে লেখা আছে, থাকতে পারে শাস্ত্রে লেখা আছে আমার অমুক রোগ হয়েছে, সুতরাং মায়ের সামনে ছাগল বলি দিতে হবে, শাস্ত্রে লেখা রয়েছে, তাহলেই ভালো হবে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে বর্তমান যুগে যুগ পাল্টাচ্ছে, হচ্ছে না ছাগল বলি। আগেকার যুগে ছাগল বলি দেওয়া হতো, কারণ মানবিকতা দেখা হতো না, তো সতীদাহ প্রথা করা হয়েছিল। এখনকার যুগে ছাগল বলি দিয়ে দেখেন, একটু মানবিকতা আটকাবে। যারা মানব ধর্ম নিয়ে আন্দোলন করছে তারা আপনার বিরুদ্ধে যাবে, তাহলে ওটা চলবে না, তাহলে কি রোগ ভালো হবে না? আর সত্যি যদি ছাগল বলি দিয়েও দেখেন যে রোগ তার ভালো হচ্ছে না, তাহলে শাস্ত্রকে কি বলবেন? কাকে ধরবেন আপনি?
সুতরাং শাস্ত্রে যেটা বললো আর আমরা সেটা মেনে নিলাম, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না। যুক্তিতর্ক দিয়ে এবং আমাদের চলমান জীবনে তার সেটা সত্য কিনা সেটা দেখতে হবে, তাহলে দেখবেন জ্যোতিষের মজাটা কোথায়। অবশ্যই জ্যোতিষকে ভালোবাসেন, আপনারা জ্যোতিষের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, আমাদের জীবনে জ্যোতিষের প্রভাব আছে কিনা জানতে পারবেন। ঠিক আছে, অবশ্যই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।